ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সন্দীপন স্যার। আজকে আমি একটা নতুন ক্লাস শুরু করব, যার ফার্স্ট কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কি রয়েছে। কি বলেছে? অনির্বাণ লাহিড়ী কোন খেলার সঙ্গে যুক্ত? দেখবে আমাদের এই টাইপের কোশ্চেন পরীক্ষাতে কিন্তু আসে। এবারে ক্লার্কশিপের পরীক্ষাতেও এই কোশ্চেন এসেছিল। ঠিক আছে? মোটামুটি প্রত্যেকটা পরীক্ষাতে আসে। কি কোশ্চেনগুলো? তোমাকে একজন কোনো খেলোয়াড়ের নাম বলে দেবে, যে কোশ্চেনটা করবে ইনি কোন খেলার সঙ্গে যুক্ত। তো এখানে যেটা আমাদের দিয়েছে, অনির্বাণ লাহিড়ী ইনি কোন খেলার সঙ্গে যুক্ত? তাহলে অনির্বাণ লাহিড়ী প্রথমত ইনি পুনাতে জন্মগ্রহণ করেন, বাট বর্তমানে যদি বলা হয় ইনি আমেরিকাতে বসবাস করেন। তো সেই অনির্বাণ লাহিড়ী কোন খেলা? গলফ খেলার সঙ্গে যুক্ত। এবং তিনি মনে রাখবে পিজিএ ট্যুর বা এশিয়ান ট্যুর, ইউরোপিয়ান ট্যুর, বিভিন্ন যে প্রফেশনাল গলফ যে টুর্নামেন্টগুলো হয় সেই টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করে থাকেন। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে। ভারতের আত্মা বা সোল অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে? অর্থাৎ এই যে বইটা, এই বইটা কে লিখেছে? তাহলে মনে রাখবে এই বইটা হলো ভারতের বিখ্যাত মানুষ যিনি লিখেছেন তার নাম হলো বিপিনচন্দ্র পাল। এবং এই বিপিনচন্দ্র পাল যিনি একজন লেখক প্লাস একজন বলতে পারো সোশ্যাল রিফর্মার এবং ফ্রিডম ফাইটার, যিনি তোমার এই বইটি লিখেছেন। তা কি বইটার নাম? দ্য সোল অফ ইন্ডিয়া। ভালো করে এটা মাথায় রেখো। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, যেটা আমাদের অনেক পরীক্ষায় এসেছে। তো বলছে নিশীথ সূর্যের দেশ কোন দেশটিকে বলা হয়? দেখো নিশীথ সূর্যের দেশ কোন দেশকে বলা হয়? মনে রাখবে নরওয়েকে বলা হয়ে থাকে। এবার এই নরওয়ে যদি আমরা আলোচনা করতে চাই, এখান থেকে আরো কিছু ইনফরমেশন আমাদের কাজে লাগতে পারে। সেটা হলো এদের যেমন ক্যাপিটাল আমাদের অনেক পরীক্ষায় দেয়, অসলো হলো এদের ক্যাপিটাল। এবং মনে রাখবে এই অসলো শহরটা আরেকটা বিশেষ কারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো আমরা সকলেই নোবেল প্রাইজের নাম শুনেছি। এই নোবেল প্রাইজ আমাদের দুটো জায়গা থেকে প্রদান করা হয়। বর্তমানে নোবেল দেওয়া হয় 6টা বিষয়ের উপর। তাদের মধ্যে একটি সাবজেক্ট অর্থাৎ শান্তির নোবেল, যেটা আমাদের কোথা থেকে দেয়া হয়? মনে রাখবে নরওয়ের অসলো শহর থেকে দেয়া হয়। তার মানে পিসের যে নোবেল, এই পিসের নোবেলটা আমাদের কোথা থেকে দেয়া হয়? মনে রাখবে অসলো শহর থেকে প্রদান করা হয়। এবং এই যে নরওয়ের ক্যাপিটাল বললাম, এবার যদি বলা হয় এদের কারেন্সি কি? মনে রাখবে নরওয়েন ক্রোন। অর্থাৎ কারেন্সিটা হলো ক্রোন। এটা হলো তোমার নরওয়ের কারেন্সি। ওকে। নেক্সট কোশ্চেন কি বলেছে? ভারতের যে জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া কে সরকারিভাবে কাকে হস্তান্তর করা হয়েছে? অর্থাৎ ভারতের যে জাতীয় বিমান সংস্থা, অর্থাৎ এই যে এয়ার ইন্ডিয়া, এই এয়ার ইন্ডিয়াটাকে কাদের হাতে হস্তান্তর করা হয়েছে? প্রথমত এখানে কাদের হাতে হস্তান্তর করা হয়েছে? মনে রাখবে টাটা গ্রুপের হাতে এটা দেয়া হয়। কারণ আমরা জানি আমাদের দেশের যদি বলা হয় প্রথম কমার্শিয়াল এয়ারলাইন, তাহলে মনে রাখবে ফার্স্ট কমার্শিয়াল এয়ারলাইন কি ছিল? টাটা এয়ারলাইন ছিল ভারতের প্রথম বিমান সংস্থা। ঠিক আছে? টাটা এয়ারলাইন্স ভারতের ফার্স্ট কমার্শিয়াল এয়ারলাইন টাটা এয়ারলাইন্স, যেটা প্রতিষ্ঠা করেছিল জেআরডি টাটা। কবে? 1932 সালে জেআরডি টাটা এটাকে তৈরি করেন বা প্রতিষ্ঠা করেন। এবং প্রথম যে বলতে পারো উড়ান, যেটা 1932 সালের 15ই অক্টোবর, 1932 সালের 15ই অক্টোবর প্রথম যে বিমানটা উড়েছিল সেটা হলো করাচি শহর থেকে মুম্বাই ভায়া আমেদাবাদ। প্রথম যে উড়ানটা ওড়ানো হয়েছিল। ওকে। এখানে আরেকটা জিনিস মনে রাখবে, ভারতবর্ষের প্রথম যদি পাইলট বলা হয়, এটাও আনসার কিন্তু হবে এই জেআরডি টাটা। এবং 1946 সালে 1946 এ এই টাটা এয়ারলাইন্স যেটার কথা আমরা বলছি, এই টাটা এয়ারলাইন্সে নতুন নামকরণ করা হয় এবং নতুন নামটা কি দেয়া হয়? এয়ার ইন্ডিয়া, যেটা আমাদের দেশের বিমান সংস্থা হিসাবে বলা হয়েছিল। তাহলে এই টাটা এয়ারলাইন্সকে রিনেম করে কি করা হয়েছিল? মনে রাখবে এয়ার ইন্ডিয়া। এবং সেটা কবে করা হয়েছিল? 1946 সালে
এটা করা হয়। তো সেই এয়ার ইন্ডিয়া তোমার রিসেন্টলি আবার কাদের হাতে গেল? মনে রাখবে টাটা গ্রুপ সেটা তোমার গ্রহণ করেছে। ঠিক আছে? আর ভারতে ১ম পাইলট যদি বলা হয় তাহলেও মনে রাখবে কি নাম? জে.আর.ডি. টাটা। ইনি হলেন আমাদের দেশে ১ম পাইলট। আর এই জে.আর.ডি. টাটা তোমার কবে মারা গেছেন? মনে রাখবে ইনি মারা যান ১৯৯৩ সালে মারা যান। পরের কোয়েশ্চেনটা খুব ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। এটা আমাদের বহু পরীক্ষায় এসেছে পিএসসি। কি বলেছে? বি.সি. রয় পুরস্কার। বি.সি. রয় পুরস্কার প্রথমত এটা কিসের জন্য দেয়া হয়? দেখো বি.সি. রয় অ্যাওয়ার্ড প্রথমত এটা মেডিকেলে বা মেডিকেল ফিল্ডে ভারতবর্ষে সবচেয়ে বড় পুরস্কার। বি.সি. রায় বলতে বিধানচন্দ্র রায়। যিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং নিজে একজন ডাক্তার ছিলেন। তার নামেই এই পুরস্কারটা প্রদান করা হয়ে থাকে। এবং এই পুরস্কারটা কত তারিখে দেয়া হয়? মনে রাখবে প্রতি বছর পয়লা প্রত্যেক বছর কত তারিখে যদি বলা হয় আমাদের এই পুরস্কারটা দেয়া হয়? যেদিন অর্থাৎ পয়লা জুলাই এনার জন্মদিন এবং মৃত্যুদিন। অর্থাৎ যে দিনটাকে আমরা কি হিসাবে পালন করি? মনে রাখবে ন্যাশনাল এটা কি হিসাবে পালন করা হয়? ন্যাশনাল ডক্টরস ডে। এই দিনেই এই পুরস্কারটা প্রদান করা হয়ে থাকে। এবং ভারতবর্ষে বললাম মেডিকেল ফিল্ডে সবচেয়ে বড় পুরস্কার এবং ডাক্তারদের দেওয়া সবচেয়ে বড় কোনো পুরস্কার। হাইয়েস্ট অ্যাওয়ার্ড বলা হয়ে থাকে। তো এই পুরস্কারটাই কোন বিষয়ের উপর প্রদান করা হয়? মনে রাখবে চিকিৎসা শাস্ত্রে এই পুরস্কারটা দেয়া হয়। একটা ইনফরমেশন দিয়ে রাখি। আমি তোমাদের জন্য এই ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে অনলাইনে একটি ব্যাচ চালু করেছি। তোমরা যদি কেউ জিকে সঙ্গে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স যদি মনে করো পড়তে চাও বা আগামী দিনে যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে তার জন্য প্রিপারেশন নিতে চাও, তাহলে আমার ফোন নাম্বার ডেসক্রিপশনে দেয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেয়া রয়েছে। সেখান থেকে তোমরা যোগাযোগ করে নিতে পারো। তাহলে এখানে যেটা আমরা বলছিলাম, তাহলে বি.সি. রয় কোন পুরস্কারটা কোন বিষয়ের উপর প্রদান করা হয়? মনে মনে রাখবে চিকিৎসা শাস্ত্রে এই পুরস্কারটা দেয়া হয়। তো বহু ডাক্তার বা বহু মেডিকেল গ্রাউন্ডের ব্যক্তিদেরকে এই পুরস্কারটা দেয়া হয়েছে। আর কবে দেয়া হয়? পয়লা জুলাই ন্যাশনাল ডক্টরস ডে এই দিনে পুরস্কারটা দেয়া হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে? বলছে ভারত সরকার ইউক্রেন থেকে ভারতবাসীদের ফিরিয়ে আনার জন্য যে অপারেশনটা চালিয়েছেন তার নামটা কি? দেখো ভারত সরকার এই যে অপারেশনটা যেটা চালিয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাকচুয়ালি এটা একটা রেস্কিউ অপারেশন। যখন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে লড়াই চলছিল তো সেই সময়তে এই অপারেশনটা হয়েছিল। তাহলে এই অপারেশনটা কত সালে হয়েছে? মনে রাখবে ২০২২ সালে অপারেশনটা হয়েছিল। উদ্দেশ্য ছিল উদ্ধার কার্য। তো এখানে যেটা বলা হয়েছে যে ইউক্রেন এবং তার প্রতিবেশী যে সমস্ত দেশগুলো ছিল যেমন রোমানিয়া, যেমন তোমার হাঙ্গেরি, পোল্যান্ড, মলডোভা, স্লোভাকিয়া এই যে দেশগুলোর কথা আমরা উল্লেখ করলাম, এই দেশগুলোতে যে সমস্ত ভারতীয়রা বিশেষ করে যে সমস্ত ছেলেমেয়েরা ওই দেশে ডাক্তারি পড়তে গিয়েছিল, তাদের উদ্ধার কার্যের জন্য ভারত সরকার এই অপারেশনটা চালিয়েছিল। তাহলে সেই অপারেশনটারই তোমার কি নাম দেয়া হয়েছে? বা উদ্ধার কার্যের জন্য যেটা নামটা কি দিয়েছে? মনে রাখবে অপারেশন গঙ্গা। কি বললাম? অপারেশন গঙ্গা। তো এরকম আমাদের কোয়েশ্চেন দেয়। বিভিন্ন অপারেশনের নামগুলো বলে দেবে এবং কি উদ্দেশ্যে হয়েছে বা উদ্দেশ্যটা বলে দিল, বিষয়টা বলে দিল, অপারেশনের নামটাও তোমার জানতে চাইতে পারে। ঠিক আছে? এরকম কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় দেয়। তাহলে এখানে তোমার কি বলা হচ্ছে? ইউক্রেন থেকে সঙ্গে ওই সমস্ত দেশগুলো থেকে যে উদ্ধার কার্যের জন্য যে অপারেশনটা হয়েছিল, সেই অপারেশনের নামটা কি? মনে রাখবে অপারেশন গঙ্গা। আর কোন, কোন দেশগুলো বললাম? রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, মলডোভা এবং স্লোভাকিয়া সঙ্গে ইউক্রেন। পরের কোয়েশ্চেনটা দেখো কি বলেছে? দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে? দ্য রিপাবলিক একটা ফেমাস বুক, যে বইটার রচয়িতাকে মনে রাখবে একজন বিখ্যাত মানুষ যার নাম হলো প্লেটো। এই প্লেটোটা কে?
প্লেটো হলো একজন গ্রিক দার্শনিক, ঠিক আছে? গ্রিক ফিলোসোফার প্লেটো, তারই লেখা এই বই। তাহলে আমাদের যদি বলা হয় দ্য রিপাবলিক বইটি কে লিখেছেন? তাহলে মনে রাখবে প্লেটো লিখেছেন। আর ইনি কে বা এনার পরিচয়টা কি? তাহলে মনে রাখবে এনার পরিচয় হলো ইনি একজন গ্রিক দার্শনিক বা ফিলোসোফার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে? কোন শহর ভারতের ইলেকট্রনিক শহর নামে পরিচিত? এ ভারতের ইলেকট্রনিক শহর আমরা কোন শহরকে বলি? মনে রাখবে ব্যাঙ্গালোরকে বলা হয়ে থাকে। এই ব্যাঙ্গালোর হলো ভারতের ইলেকট্রনিক শহর হিসাবে এটাকে আমরা বলা হয়। এছাড়াও আরো আমরা বলে থাকি, যেমন বলি সিলিকন ভ্যালি, সিলিকন ভ্যালি এটাও তোমার বলা হয়ে থাকে। ঠিক আছে? আরো নাম আছে, সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলেও এটা বলা হয়। তো সেই ব্যাঙ্গালোর শহরকেও আমরা ইলেকট্রনিক শহর হিসাবে বলে থাকি। নেক্সট কোয়েশ্চেন বলেছে লোকসভার বর্তমান স্পিকার কে? দেখো যিনি লোকসভার বর্তমান স্পিকার, তিনি এর আগে যে ১৭তম যে লোকসভা যেটা তৈরি হয়েছিল সেই সময়ও ছিল, এবং যে ১৮তম যে বর্তমানে যে লোকসভা চলছে 18 লোকসভা, এরও বর্তমান স্পিকার। তো এনার নামটা কি? মনে রাখবে ওম বিড়লা। তিনি রাজস্থানের কোটা থেকে এমপি হিসেবে ভোটে জিতেছেন, এবং তিনি ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত ইনিই ছিলেন। পুনরায় ২০২৪ সাল থেকে যে 18 যে লোকসভা স্টার্ট হলো, সেই লোকসভারও ইনি কিন্তু স্পিকার হিসেবে দায়িত্বে রয়েছেন। এটা হলো 17 আর এটা হলো 18। আর এর আগে আমাদের যদি বলা হয় স্পিকার হিসেবে কে ছিলেন? ভারতে বিখ্যাত কিছু মানুষ ছিলেন, যেমন সোমনাথ চ্যাটার্জী, যেমন মীরা কুমার, সুমিত্রা মহাজন। তেমনি আমরা বলি ভারতবর্ষের ১ম মহিলা স্পিকার হিসাবে বলে থাকি মীরা কুমারকে বলা হয়ে থাকে। আর এই যে স্পিকার, এটা হলো লোকসভাতে যিনি পরিচালনা করে তাকে আমরা কি বলি? স্পিকার হিসাবে বলে থাকি। আর এই ওম বিড়লা কোন কেন্দ্র থেকে জিতেছে বললাম? কোটা। তেমনি রাজ্যসভার যদি বলা হয়, মনে রাখবে তাকে আমরা কি বলি রাজ্যসভার? তখন সেটা হয়ে যায় চেয়ারম্যান। আর রাজ্যসভার চেয়ারম্যান কে হন? তিনি তোমার ভাইস প্রেসিডেন্ট হবে। তিনিই তো হবে রাজ্যসভার চেয়ারম্যান। তাহলে এই মুহূর্তে ভারতের ভাইস প্রেসিডেন্ট কে আছে? জগদীপ ধনখড়। তিনিই হলো রাজ্যসভার চেয়ারম্যান পদে দায়িত্বে রয়েছে। আর আমাদের দেশে ১ম যদি বলা হয় স্পিকার কে ছিলেন? মনে রাখবে গণেশ বাসুদেব মবলঙ্কার। যিনি ১৯৫২ থেকে ৫৬ পর্যন্ত আমাদের লোকসভার ১ম স্পিকার ছিলেন। কি নাম? জি.ভি. মাভলঙ্কার, মনে রাখবে। ওকে? জি.ভি. মাভলঙ্কার। ইনি হলেন আমাদের দেশের ১ম স্পিকার লোকসভার। কবে? ৫২ থেকে ৫৬। ঠিক আছে? তো এই হলো আজকে আমাদের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট দেবে। সকলে ভালো থেকো। বাই টাটা।